এখন ডিসেম্বর চলছে, আর ২ মাস বাদেই নির্বাচন। সব আটঘাট বেঁধেই নামতে হবে, কোনো রকম হেলাফেলা করা চলবে না। চারদিকে চোখ কান খোলা রাখতে হবে। এবারের এমপি পদ ওই রাজীব ফরাজীর হাত থেকে ছিনিয়ে আনবে। কুটিল হেসে কথাগুলো বলল আজমল শিকদার। পাশে ওনার অ্যাসিস্ট্যান্ট আকবর আলী এবং এখানে উপস্থিত সবাই রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা বসে আছে। কাদির খান বলে উঠলেন, ইলেকশনের কথা ছাড়ো, ব্যবসায় যে লালবাতি জ্বলছে তার খবর আছে? হঠাৎ প্রশ্নে আজমল শিকদার ভাবুক হয়ে বলে, মেইন আয়ের ৮০% আসে কালো দুনিয়া থেকে। সেই ব্যবসায় লালবাতি জ্বলে তাহলে যে রাস্তায় নামতে হবে। ১০০ জন কাল এনেছে আস্তানায়। কিন্তু ভ্রু কুঁচকে তাকালেন আজমল শিকদার। ১০০ জন এনেছে গতকাল, তাহলে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এতক্ষণ ওনার ব্যাংকে জমা হয়ে যাওয়ার কথা। তবে এখন অবধি কোনো টাকাই জমা হয়নি। কিন্তু কি, মেয়েগুলোকে কোনোভাবে ছাড়িয়ে নিয়েছে কেউ? আপনার ছেলেকে বলুন এদিকটা একটু মন দিতে। সারা নিজের মস্তিতে মেতে থাকলে চলবে? আজমল শিকদার ভারী নিঃশ্বাস ফেলল। আবিয়ান এসবে আসবে না কোনোভাবে। তার কারণ রাজীব ফরাজীর মেয়ে। কিছু ভাবেই ওনার কপালে কয়েক স্তর ভাঁপ পড়ল। চাপা স্বরে আকবর আলীকে বললেন, রাজীবকে মেয়েটাকে দেখেছিস? না স্যার। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? আজমল শিকদার হাসলেন কেমন করে, চোখের চশমা একটু হাসতে হাসতে বলল, আমার ছেলের বউ, দেখা করাটা দরকার। না হওয়া বৌমাটা যে দেখতে হবে। কে সে মেয়ে যার জন্য আবিয়ান শিকদার এত মরিয়া? আপনি দেখেননি সে মেয়েকে? কাদের খানের প্রশ্নে চোখ তুলল আজমল শিকদার। হাতের কলমটা ছুঁড়ে বলল, না, ফরাজি বাড়ির সবচেয়ে ছোট কন্যা। সবাই দেখলেও রাজীব ফরাজির মেয়েটাকে দেখা হয়নি। তার আগেই ঘটেছিল নানা কাহিনী। আমাদের পরবর্তী কাজ কি মিস্টার শিকদার? আমাদের রয়েসের এগোতে হবে। যা কাজ করার তা করবে সেই রহস্যময় মানব। এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে তো ফরাজি বাড়িতে একজন আছেই। সকাল সকাল সবাই জোড়া হয়ে ড্রয়িং রুমে। মিমের বিয়ের বেশি দিন নেই। আজ থেকেই কেনাকাটা শুরু করবে। ফ্যামিলিতে মিমের বিয়েটাই প্রথম। সবার কাছে এই বিয়েটা প্রথম হলেও উদ্যানের কাছে নয়। সময় সুযোগ বুঝে সে আরও ৩ বছর আগেই কোপ মেরে দিয়েছে। সব কিছুতেই সে ফার্স্ট। বিয়েতে কেন পিছিয়ে থাকবে? সেকেন্ড ওয়ার্ড ঠিক পছন্দ নয় উদ্যানের। সব কিছুতেই তার এগিয়ে থাকতে হবে। হুমায়রা ফরাজি চারদিকে তাকিয়ে রাফসাকে খুঁজল। মেয়ের উপস্থিতি না পেয়ে অবাক হয়ে বলল, এ কি, সবাই রেডি হয়ে পড়েছে, আমার মেয়ে কোথায়? কাল সন্ধ্যায়ও তো ঘ্যান ঘ্যান করলো আজ শপিং মলে গিয়ে বোরখা কিনবে। চাচি রাফসা বাড়িতে নেই। উষার কথায় ভ্রু কুঁচকে তাকায় হুমায়রা ফরাজি। বাড়িতে নেই মানে? কোথায় গিয়েছে? শপিং করতে যাবে জানে না মেয়েটা? চিন্তা করো না চাচি, ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছে। খুব দরকার ছিল বোধহয়। কেমন তাড়াহুড়া করে বের হলো? তোমায় বলেনি? তুমি যেতে দিতে না, আমায় বলে গিয়েছে। তো মেয়েটা কিছু কিনবে না? রোহান তৎক্ষণাৎ ফোন হাতে দৃষ্টি সরিয়ে নিল। কিছু এভাবটা ভেবে বলল, সমস্যা নেই, উদ্যানে শপিং করা বাকি। বলেছে সন্ধ্যায় আসবে। রাফসা উদ্যান গিয়ে পছন্দ মতো শপিং করবে। আচ্ছা ঠিক আছে, এখন সবাই উঠো, আর দেরি করো না তোমরা। উনি তাড়া দিতেই সবাই বেরিয়ে পড়ল। আজ প্রায় ২ বছর পর স্কুল মাঠে এসেছে রাফসারা। সে যে এসএসসি দিয়ে বেরিয়েছিল আর এই দিকে আসেনি। রাফসা চেয়ে দেখল আশেপাশে, কত পরিবর্তন এসেছে। পুরনো দেয়ালটা এখন নতুন করে সেজেছে। নীল রং পাল্টে এখন দেয়ালে শোভা পেয়েছে হালকা গোলাপি রঙের মেলা। স্কুলের নাম সুন্দর করে খোদাই করা। আশেপাশে কিছু গাছপালা ছিল, কিন্তু এখন তা দেখা যাচ্ছে না। কেটে ফেলেছে বোধহয়। হতাশায় শ্বাস ফেলে রাফসা। কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে সব। এখানে এসেছি কেন আমরা? সায়মার বিরক্ত কণ্ঠে তাকালো রাফসা। সায়মার চোখ মুখ দেখে বলল, এমন করছিস কেন? কি হয়েছে? ভালো লাগছে না আমার। এখানে কেন এসেছি সেটা বল। এমনিতেই। এখানে আসা কি বারণ? কত সময় কেটেছে আমাদের এই মাঠে, ভুলে গিয়েছিস সব? সাবিকুনের কথায় বিরক্ত হলো বেশ সায়মা। তার ২ মিনিট বাদেই দেখা যায় আশরাফুল আসছে। তার পেছনে সাতারুল। চেহারার হাল বেহাল। কি অবস্থা তোদের? আশরাফুলের কথায় কেমন একটা উদাসীন ভাব ফুটে উঠল। বোধহয় কিছু নিয়ে চিন্তায় আছে। রাফসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তোর চোখ মুখ এমন লাগছে কেন? কি হয়েছে তোর? কি হবে আর? দেখিস না আমাদের ফ্রেন্ডশিপটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে? আশরাফুলের কথায় সাবিকুন হতাশার শ্বাস ফেলে বলে, আমাদের বন্ধুত্বে কারো নজর পড়েছে রে?
পুরো স্কুল কলেজ সবসময় আমাদের বন্ধুত্ব নিয়ে কত কিছু বলতো। বেশি দিন টিকবে না ফ্রেন্ডশিপ, একটা সময় ঠিক নষ্ট হবে। তাদের কথাগুলো সত্যি হচ্ছে যেন আজ। সায়মা, সাতারুল, তোরা সব কিছু ঠিক করে নে প্লিজ। এমন করলে একটা সময় সব নষ্ট হয়ে যাবে। কত গর্ব করে আমাদের ফ্রেন্ডশিপের কথা বলতাম, কখনো ভাঙন ধরবে না আমাদের মধ্যে। কিন্তু আজ একটা সামান্য কারণে সম্পর্কটা নড়ে চড়ে হয়ে যাচ্ছে। সাবিকুনের কথা এবার তেতে উঠল সায়মা। রেগে বলল, তোদের কাছে সামান্য ইস্যু হতে পারে, বাট আমার কাছে নয়। তোদের কোনো আইডিয়া আছে আমার উপর দিয়ে কী যাচ্ছে? প্লিজ স্টপ সায়মা, কথা বাড়াস না আর। ইগোর কারণে আজ এই অবস্থা। কেউ নত হতে রাজি নয়। নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নিলেই তো হলো। এত দূর যাচ্ছিস কেন তোরা দুজনে? রাফসা, তুই কথা বাড়াবি না একদম। এই বেয়াদব ছেলের হয়ে কথা বলছিস? জানিস না ও কি করেছে? তারপরও কোন মুখে এসব কথা বলছিস তোরা? সাতারুল মুহূর্তেই চেঁচিয়ে উঠল, এই তুই কাকে বেয়াদব ছেলে বললি? চর মেরে একদম কান গরম করে দিব। চিনিস তুই আমারে? কি হয়েছে প্রেম করাতে? চুপ কর বেয়াদব ছেলে। যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে কোন দিক দিয়ে যার আমার বোনের সাথে? সায়মার কথায় নিশ্চুপ হয়ে গেল মুহূর্তেই। শুধুমাত্র রিলেশনে যাওয়ার কারণে এত কিছু হয়ে যাবে টের পেলে কখনোই এসবে জড়াতো না। আমার কমতি কি? সাতারুল কেমন করে যেন বলল কথাটা। সায়মা আগের মতো করেই উত্তর দিল, আমার পরীর মতো বোনের সাথে তোর কোনো দিক দিয়ে যায় বল? সায়মা, তুই কিন্তু এখন বেশিই করছিস। দোষ একা সাতারুল করেনি, অবশ্যই তোর বোনের দোষও আছে এখানে। আগে নিজের বোনকে ভালো হতে বল, তারপর অন্যজনকে কথা শোনাবি। আশরাফুল কথাটা বলেই সাতারুলকে নিয়ে জায়গা ছাড়ল। সায়মা বিরক্ত হয়ে তাকিয়ে রইল। রাফসা হতাশার শ্বাস ফেলে। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তোরা এখানে একটু দাঁড়া, আমি সামনের পরিচিত আঙ্কেলের দোকান থেকে একটা হিজাব কিনে আনি। রাফসা মাথা নাড়িয়ে সায় দিতে সাবিকুন চলে গেল। আমু, বাবা জামু, আদো আদো কণ্ঠে কথাটা উচ্চারণ করল 4 বছরের একটি শিশু। কথাটা শুনতে তড়িৎ গতিতে পেছনে ফিরে তার মা। চোখে মুখে কেমন অসহায়ত্ব নেমে এসেছে। চোখ জোড়ায় পানি চিকচিক করছে, যেন এক্ষুনি তা গড়িয়ে পড়বে। হাতের কাগজ ফেলে বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরে ভাঙা কণ্ঠে বলল, বাবা লাগবে না তোমার। আম্মু আছি না আরিয়ান? মায়ের কথা শুনেই বাচ্চাটা জোরে কেঁদে উঠল। তার বাবা চাই। পাশের ঘরে একটা বাচ্চা আছে, আরিয়ানের সমবয়সী। একটা লোক প্রতিদিন বাড়ি ফিরতে চকলেট আনে। বাবা বলে ডাকে বাচ্চাটা। তাই তো ছোট 4 বছরের আরিয়ান আজ বাবার জন্য বায়না করছে। গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, না বাবা যাব, আম্মু বাবা যাব, চকলেট বাবা। মেয়েটার চোখ ভর্তি জল, আর বাদ মানল না। গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা পানি। বাবা নেই জান বাচ্চা, বাবা আসবে না। তোমার বাবা নেই? মা আছি তো, চকলেট কিনে দেব আমার ছেলেকে। ইন্না বাবা চাই, আসতে বলো বাবা। বাচ্চাটাকে জোর করে বুকে চেপে ধরল নারীটি। সেও কাছে। এমন জীবন কেন হলো তার? স্বামীর সুখ কপালে জুটল না। অবশ্য স্বামী কখনোই তাকে বউ বলে সম্মান করেনি, বাচ্চাটাকে অবধি স্বীকৃতি দেয়নি। এই ছোট্ট বাচ্চাটার কী দোষ? বাবার আদর ছাড়া বড় হচ্ছে। তোর বাবা খুব খারাপ, কখনোই মানবে না তোকে। আমার ভাগ্য কেন এত নড়বড়ে হলো? খোদা আমায় আর কত শাস্তি দিবে? কিছুক্ষণের কথা বলে গেলেও সাবিকুন এর এখনও আসার কোনো খবর নেই। পাক্কা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে রাফসা। সায়মা। আরও 2 মিনিট পর হাজির হয় সাবিকুন। চোখে মুখের রাগের অভ্যাস। সাবিকুনের এই হাল দেখে সায়মা জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? এমন রেগে আছিস কেন? আমাদের স্কুলের বেশ কয়েকটা মেয়ের সাথে এক ছেলের প্রেম করেছিল, মনে আছে? দুজনে মাথা নেড়ে বোঝালো, মনে আছে। এক ছেলে ছিল যে কিনা এই স্কুলের কয়েকজন মেয়ের প্রেম করেছে, পুরো স্কুলে খবর জানে। আমি হিজাব কিনে বের হতেই ছেলেটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি প্রথম দেখাতেই চিনতে পেরেছি। তারপর কি হলো? জিজ্ঞেস করলো রাফসা। নাম্বার চাই। আমি পাশ কাটিয়ে চলে আসতে নিতেই হাত ধরে টান মারে। কতগুলো কথা শুনিয়ে দিয়ে আসছি। কি এত বড় সাহস ওই ছেলের? বেয়াদবের আজ খবর আছে, চল।
রাফসার কথায় দুজনে পা বাড়ায় সামনে। বাজারে এসে আশেপাশে খুঁজে কিছুক্ষণ, এখানেই পাওয়া যাবে ছেলেটাকে। এই দেখ, ওই বেয়াদব ছেলেটা। সাবিকুনের কথায় রাফসা সায়মা সেদিকে তাকায়। মুহূর্তেই হাজির হয় ওই ছেলের সামনে। হঠাৎ করে কাউকে দাঁড়িয়ে যেতে দেখে ছেলেটা দাঁড়িয়ে গেল। সাবিকুনকে দেখেই চিনতে পারল। হেসে বলল, কি নাম্বার দিতে আসছেন? সায়মা, সমস্যা নেই, দিয়ে যান। ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল, একটু ওদিকে আসবেন? ছেলেটা ফিরে চাইল রাফসার দিকে। ঠিক বুঝলো না কথাটা, তাই জানতে চাইল, আমাকে বলছেন? হ্যাঁ, একটু আসবেন প্লিজ, আমরা ওর ফ্রেন্ড, আপনার সাথে কথা ছিল। অবশ্যই, চলুন। ছেলেটা হাঁটতেই পেছন পেছন তিনজনে পা ফেলে, একে অপরের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ টিপে। ছেলেটাকে নিয়ে স্কুল মাঠে এসেছে ওরা। আজ শুক্রবার, স্কুল বন্ধ, চারিদিকে জনমানবহীন। দুই একজন যাতায়াত করছে। খানিক বাদে বাদে ছেলেটা থেমে গেল, পেছনে ফিরে বলল, কি বলবেন? আমার ফ্রেন্ডের হাত ধরেছেন কেন? কোন সাহসে হাত ধরেছেন? সায়মার কথায় যেন বিরক্ত হলো ছেলেটা। কপাল কুঁচকে বলল, হাতই তো ধরেছি, বেশি কিছু তো করিনি। আর এই বেয়াদব, চিনিস আমাদেরকে? এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। সায়মা বেশি কথা না বলে গাছের সাথে বেয়াদবটাকে। রাফসার কথায় মাথায় দুলাহে দুজন। ছেলেটা তাকিয়ে আছে। সাবিকুন শপিং ব্যাগ থেকে একটু আগে কেনা হিজাবটা বের করে আনলো। দুজনে দুদিক থেকে চেপে ধরে তিনজন মিলে মুহূর্তেই গাছের সাথে বেঁধে ফেললো। ছেলেটা চাইলেই ছুটে যেতে পারত, কিন্তু কিছু বোঝার আগেই হাত বাঁধা পড়ে যায়। কি রে বেয়াদব, মুখে চেটাং চেটাং কথাগুলো কোথায়? আর ধরবি কখনো কোনো মেয়ের হাত? এই বাঁধন খুলেন, সাহস তো কম নয়। আমারে গাছের সাথে বাঁধছেন কোন সাহসে? এই চুপ কর শালা, আবার বেয়াদবি করিস, দিব কানের নিচে একটা, ধমকে উঠল সায়মা। প্রায় আধা ঘন্টা হয়ে গেল ছেলেটা ছুটতে পারে না। দেখেন, ছাইড়া দেন, আর হাত ধরবে না। রাফসা মোবাইল বের করে ভিডিও অন করলো, তারপর বলল, ছাড়বো এক শর্তে। বলুন। আম্মা, আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো কোনো মেয়ের হাত ধরবো না, এটা বললেই ছেড়ে দিব। ছেলেটা অসহায় হয়ে তাকালো। এতক্ষণে বুঝে গিয়েছে ওরা কারা। আগে থেকেই চিনতো তিনজনকে, কিন্তু মুখে মাস্ক থাকার কারণে চিনতে পারেনি। অজ্ঞতা বাধ্য হয়ে বলল, আম্মা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর কখনো কোনো মেয়ের হাত ধরবো না। আজও সন্ধ্যায় বাড়ি এসে হাজির উদ্যান। বেশ ক্লান্ত লাগছে তাকে। বাড়ির সবার কেনাকাটা শেষ। বিকেলের দিকেই বাড়ি ফিরেছিল সবাই। সারাদিন লাগিয়ে কেনাকাটা শেষ করেছে। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। রাফসাকে এসে কেউ দেখেনি, সে ঘুমে বিভোর, আর কেউ ডাকেনি ওকে। উদ্যানকে দেখতেই রোহান ডেকে উঠল, উদ্যান, এখানে আয়। রোহানের ডাকে পাশে গিয়ে বসল। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। সারাদিনের গোছানো চুল শেষবেলায় এসে অগোছালো হয়ে যায়। রাহেলা ফরাজি ছেলেকে দেখেই ছুটে আসেন। রাতের জন্য রান্না বসিয়েছেন। বাবা, শরীর খারাপ লাগছে তোর? না আম্মু, ঠিক আছি, একটু মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? আজ তাহলে আর শপিংয়ে যাওয়া হবে না। আমরা সবাই শপিং করে ফেলেছি, তুই আর রাফসা বাকি। ছোট চাচিকে আরও বললাম, তুই বাড়ি এলেই রাফসাকে নিয়ে শপিং করতে যাবি। রোহানের কথায় ভ্রু কুঁচকে উদ্যান জিজ্ঞেস করলো, কেন? শপিং করেনি? না, বাড়িতে ছিল না, ফ্রেন্ডসদের সাথে দেখা করতে গিয়েছিল। আম্মু, আমি রুমে যাচ্ছি, টেনশন করো না, বলেই উঠে দাঁড়ালো উদ্যান। পা চালায় উপরে, উদ্দেশ্য নিজের ঘর বা তার বউয়ের ঘর। ধীর কদমে পা ফেলে নিজের রুমের দিকে চলল উদ্যান। রুমে ঢুকে আলো জ্বালাতেই সহসা ভ্রু কুঁচকে গেল তার। সকালে তো রুম গোছানো দেখে গিয়েছে, আর সবচেয়ে বড় কথা, নিজের হাতে গুছিয়েছিল রুম, কিন্তু এখন সেটা আস্ত একটা কারখানায় যেন পরিণত হয়েছে। বিছানার ধবধবে সাদা চাদরটি কুঁচকে আছে। দুটো বালিশ একসাথে রাখা ছিল, যা এখন একটি কাঠের কিনারায় এবং অন্যটি আরেক প্রান্তে। প্রায় অর্ধেক বালিশ বেডের বাহিরে, একটু নড়েচড়ে উঠলেই তার স্থান হবে ফ্লোরে। কমফোর্টারটি পুরো বেড জুড়ে সম্পূর্ণ খোলা অবস্থায় পড়ে আছে। মেঝেতে পটেটো চিপসের প্যাকেট 2-3টে। জানালা সম্পূর্ণ হাঁ করে খুলে রাখা। সাদা পর্দাগুলো মৃদু বাতাসে দুলছে। জানালার ফাঁক গলে ডিসেম্বরের কনকনে ঠান্ডা হাওয়া বইছে রুমে।
সোফার কুশনগুলো একটাও তার জায়গায় নেই, বিছানায় একটা আর বাকিগুলো ফ্লোরে। পুরো রুমের যা তা অবস্থা। বুকশেলফ এর বই এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। উদ্যান পুরো রুম অবলোকন করে ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, তার রাগ সব যেন আমাকে না পেয়ে রুমের ওপর চালিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় ধরে রাখা অ্যাপ্রনটা রেখে দাঁড়ায়। বিছানা গুছানোর জন্য এগিয়ে যায় সেদিকে। কমফোর্টারটি হাতে নিতেই কিছু একটা ভেবে রেখে দিল। ইন করা সাদা শার্টটা বের প্যান্টের উপর ফেলল। ওয়াচ খুলে রাখলো ড্রেসিং টেবিলের উপর। একে একে শার্টের প্রতিটি বোতাম দক্ষ হাতে খুলল। তারপর টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। সারাদিনের ক্লান্তি পানির সাথে ধুয়ে যাবে। 5 মিনিট বাদেই বেরিয়ে এলো ফ্রেশ হয়ে। গলায় টাওয়ালটা ঝুলছে এলোমেলো, অবিন্যস্ত। ভেজা চুলগুলো ছড়িয়ে আছে কপালে। পানির কোণগুলো কাঁধ বেয়ে গড়িয়ে পড়ছে। চুল থেকে পানি গড়িয়ে পড়ছে, যেন তড়িঘড়ি করে কোনো রকম ফ্রেশ হয়েই বেরিয়েছে। আলমারি খুলে কালো হুডি আর কালো জিন্স বের হয়ে পরে নিল। একটা আলাদা ভাইব চলে এসেছে। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ারে হালকা গরম বাতাসে শুকাতে শুকাতে আঙুল দিয়ে সেট করে নিল। একটু এলোমেলো কিন্তু ঠিকঠাক স্টাইলিশ ওয়াচ কালেকশন থেকে আরেকটি ওয়াচ বের করে পরে নিল। সবচেয়ে পারফিউম স্প্রে করে সম্পূর্ণ রেডি হয়ে উদ্যান ওয়ালেট পকেটে ঢুকিয়ে গম্ভীর হয়ে বেরোয় রুম থেকে। উদ্যানের পদযুগল থামল রাফসার রুমের নিকট। রাফসা দরজা ভেজিয়ে রাখা আলগোছ মৃদু ধাক্কা দিতে তা খুলে গেল। রুমের ভেতর অন্ধকার বিরাজমান। দক্ষিণ দিকের জানালাটা খোলা, পর্দাগুলো দুই পাশে টেনে দেওয়া। মাঝখান দিয়ে বাইরের সোডিয়ামের আলোটুকু জ্বালানা ভেদ করে ঘরে সোনালি আলোয় ঝলমল করছে একটুখানি। ভেতরে ঢুকেই উদ্যান নিঃশব্দে দরজা লক করে ঘরে আলো জ্বালিয়ে দেয়। মুহূর্তেই পুরো ঘর দিনের আলোর মতো ফকফকা ফর্সা হয়ে উঠল। উদ্যানের দৃষ্টি স্থির হয় বেডে। মুহূর্তে ভ্রু কুঁচকে এলো তার। কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল। বেডের মাঝখানে শুয়ে আছে রাফসা। মাঝখানে বললে ভুল হবে। মাথাটা বেডের এক কোণে হালকা করে বালিশে ঠেকিয়ে রাখা, পা জোড়া খাটের আরেক প্রান্তে। মাঝখানে শুধু তার কোমরটাই রয়েছে। পা হাতে মাথা অবধি কম্বল মুড়ি দেওয়া। রাফসার এহেন ঘুমানোর স্টাইল দেখে স্তম্ভিত হয়ে পড়ে উদ্যান। এত বড় বেড নিজে একলাই পুরোটা দখল করে রেখেছে কেমন করে? ঘুমাচ্ছে। নিজের ভবিষ্যৎ ভেবে স্বপ্ন ঢোক গিল উদ্যান। ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, আমার জায়গা বেডে হবে বলে মনে হচ্ছে না। তার একটাই আস্ত একটা বেড লাগে। সে জায়গায় আমার স্থান পাওয়া বিলাসিতা মাত্র। নাক মুখ কুঁচকে এগোয় সেদিকে। এক হাত দিয়ে ধীরে সুস্থে মাথা থেকে কমফোর্টার সরিয়ে দিল। মুহূর্তেই দেখা যায় শ্যামলা বর্ণের এক অধিকারিণীকে। ঘনপাপড়িযুক্ত চোখ জোড়া একদমই স্থির হয়ে আছে, ভ্রুযুগল কুঁচকানো, যেন ঘুমের মধ্যে বিরক্ত সে। পুরো মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে উদ্যানের দৃষ্টি এসে আটকে গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটে। পাতলা অধরজোড়া খানিকটা ফাঁক হয়ে আসে। সেদিকে খানিকক্ষণ তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দৃষ্টি সরিয়ে আনল। নড়েচড়ে বসল সে। গম্ভীর গলায় ডাক দিল এইবার, এই যে উঠুন ম্যাডাম, আর কত ঘুমাবেন? আমার রুম লন্ডভন্ড করে আরামে ঘুমানো হচ্ছে। উদ্যানের ভারিক্কি কণ্ঠেও জেগে উঠেনি রাফসা। উল্টো নড়েচড়ে কমফোর্টার আরেকটু টেনে নিল নিজের দিকে। হাত দুটো একসাথে করে মাথার নিচে রেখে পুনরায় ঘুমে তলিয়ে গেল। উদ্যান এতক্ষণ যাবৎ গতিবিধি দেখে চুপ ছিল। হয়তো চোখ খুলবে ভেবেই তাকিয়েছিল। কিন্তু এই মেয়ে তো নড়েচড়ে আবার ঘুমাচ্ছে। এতে ভ্রু কুঁচকে যায় তার। হুট করেই বসে গেল বিছানার এক কোণে। খানিকটা ঝুঁকে পড়ে রাফসার পানে। দুই হাত বালিশের দুই পাশে নিবদ্ধ হলো তার। রাফসা উদ্যানের দুই হাতের মাঝে বন্দি। ভ্রু কুঁচকে বলল, আপনি উঠবেন নাকি আমায় কিছু করতে হবে? ব্লিডিং হার্ট। এত নড়চড় নেই রাফসার। সে অতল ঘুমের মধ্যে তলিয়ে গেছে যেন। উদ্যান ঠাই সেভাবেই বসে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে আরও খানিকটা ঝুঁকে এলো। রাফসার বন্ধ চোখ জোড়ার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। বলল, মিসেস রাওয়াদ, আর কত ঘুমাবেন? পুরো রাত পড়ে আছে ঘুমানোর জন্য। বাড়িতে হাজব্যান্ড এসেছে, সেই খবর নেই? এটা আপনার বাবার বাড়ি নয় মিসেস। শ্বশুর বাড়িতে আছেন আপনি। হাজব্যান্ড হসপিটাল থেকে ফিরেছে, তার সেবা করবেন, সেটা না করে ঘুমাচ্ছেন? উদ্যান কিছু একটা ভেবে ঠোঁট ছোঁয়ায় রাফসার কপালে।
শুকনো একটা চুমো। শরীর যেন খানিকটা কেঁপে উঠল রাফসার। কপাল থেকে ঠোঁটজোড়া নেমে এলো গালে। হালকা করে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, আরও চায়? এক্ষুনি চোখ না খুললে নেক্সট অ্যাকসেপ্টগুলো শুরু করব। রাফসা যেভাবে ছিল সেভাবেই রইল, এক বিন্দু নড়ে চড়েনি। উদ্যান আরও 2 মিনিট তাকিয়ে বলল, ওকে, অ্যাজ ইউর উইশ। ইউ ওয়ান্ট মি টু কিস ইউ? আই হ্যাভ নো প্রবলেম। এবার কাজ করল উদ্যানের কথায়। তড়াক করে চোখ জোড়া খুলে ফেলল রাফসা। কমফোর্টারটি নাক অব্দি টেনে নিল। ঘনপাপড়িযুক্ত চোখগুলো কেমন কেঁপে কেঁপে উঠছে। আতঙ্ক কণ্ঠে আওড়ালো, দূরে সরুন অশ্লীল লোক। বলেছি না কাছে আসবেন না। সরুন এক্ষুনি। দূরেই তো ছিলাম, এতবার করে ডাকলাম, আপনি উঠেননি। তাই সামান্য কিছু। রাফসা ধমকে উঠল, চুপ। কেন এসেছেন আমার রুমে? পারমিশন ছাড়া রুমে ঢুকেছেন কেন? উদ্যান সোজা হয়ে বসে, তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আপনার পা থেকে মাথা অবধি সবটুকুই আমার অধিকার। সেখানে রুমে ঢুকতে পারমিশন নিতে হবে? রাফসা বিরক্ত হয়ে উঠে বলল, সে ঘুমিয়েছিল ঠিকই, রুমে কারো উপস্থিতি ঘুমের মধ্যে টের পাওয়া মাত্রই ঘুম ভেঙে যায়। বরাবরই রাফসার ঘুম একেবারে হালকা। রুমে কে এসেছে সেটাও বুঝতে পেরেছে। বুঝে এমন ঘাপটি মেরে ঘুমের ভান করে শুয়ে রইল। উদ্যান ডাকার পরেও সাড়া দেয়নি। ভেবেছে না উঠলেই চলে যাবে, কিন্তু এই লোক তো ওর থেকেও এক কাঠি উপরে। রাফসা এতক্ষণ যাবৎ দম খিচে রেখেছিল। উদ্যানের পরবর্তী কথা শুনে আর সাহস হয়নি শুয়ে থাকার। বুক কাঁপছে এখনও রাফসার। কি সাংঘাতিক লোক একটা। নাক মুখ কুঁচকে বলল, সমস্যা কি? কাজ থেকে ফিরেছেন, নিজের রুমে থাকুন না। মানুষের রুমে এসে এমন করার মানে কি? উদ্যান শুনল রাফসার বিরক্ত মাখা কথাগুলো। ভ্রু নাচিয়ে গম্ভীর গলায় বলল, মানুষের রুমে আসিনি, বউয়ের রুমে এসেছি। রাফসা রেগে বলল, বেরিয়ে যান আমার রুম থেকে। উদ্যান তাকিয়ে রইল ওর দিকে। নিজের দিকে তাকালে মাঝে মধ্যে আফসোস হয়, 4 আনার দামটুকু দেয় না এই মেয়ে। আরেকটি কণ্ঠে শুধায়, এই রুম থেকে আমার রুমে যেতে 1 সেকেন্ড লাগবে না। জাস্ট টাইম দিচ্ছি গুছিয়ে নিতে, নয়তো সেই কবেই আপনার এই নাম মাত্র রুম থেকে বিদায় হতো। আপনার রুমে যেতে আমি মরে যাচ্ছি যেন, সেটা সময় হলে বোঝা যাবে। আর তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, শপিংয়ে যাব। রাফসা ভ্রু কুঁচকে বলল, কিসের শপিং? এখন কেন শপিংয়ে যাব? মিমের বিয়ের শপিং সবার করা শেষ, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ বাকি। উদ্যানের কথায় ঠোঁট বাঁকালো রাফসা। শপিংয়ে যায়নি ফ্রেন্ডদের সঙ্গে দেখা করার জন্য? এটা ভাবতেই কেমন হাসি ফুটে উঠল রাফসার মুখে। ওরা কি জিনিয়াস, এত বড় ছেলেকে গাছের সাথে বেঁধে রেখেছিল। ভিডিওটা গ্রুপে দিতে হবে। শপিংয়ে না যাওয়ার জন্য একটু আফসোস হচ্ছিল রাফসার। নতুন কিছু কিনতে পারলেই খুশিতে সে সাগরে ভাসে সে। রাফসাকে এমন একলা একলা হাসতে দেখে ভ্রু কুঁচকালো উদ্যান। এই মেয়ে এমন করে হাসছে কেন? গম্ভীর গলায় বলল, এভাবেই হাসছিস কেন? উদ্যানের কথায় মুখ স্বাভাবিক করে নিল রাফসা। কমফোর্টারটি সরিয়ে অলসতার উঠে দাঁড়ালো। বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি আসুন এখন। রাফসার কথা যেন কানেই নিল না উদ্যান। ঠায় বসে রইল একইভাবে। এতে ভ্রু কুঁচকে রাফসা জিজ্ঞেস করল, কি হলো? আমি আসছি, আপনি যান। আমি এখানেই আছি, ফার্স্ট রেডি হয়ে আয়। নাক মুখ কুঁচকে রাফসা ফ্রেশ হতে চলে যা। উদ্যান লম্বা একটা শ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করলো। মিনিট 5 পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রাফসা। হাত মুখ মুছে ময়েশ্চারাইজার দিল। আলমারি খুলে একটা কালো বোরখা আর হিজাব বের করে আনলো। তারপর ভাঁজ করে রাখা বোরখাগুলো একে একে গুনল। রিশান বার্থডে গিফট হিসেবে 18টা বোরখা দিয়েছিল। এসব সে বোরখাগুলো। আলমারিতে এখনও 18টা থেকে 9টা বোরখা আছে। বাকি 9টা উষা, যারা, মাইশা ওদের 3টা করে দিয়েছে। উদ্যান এতক্ষণ যাবৎ রাফসার দিকে তাকিয়েছিল। মুখটা কেমন করে রেখেছে যেন। গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? 18টা বোরখা থেকে এখন 9টা আছে। রাফসার কথায় ভ্রু কুঁচকে যায় উদ্যান। 3 মাসে বোরখা গায়েব? বলল, আর 9টা কোথায়? আপুদের দিয়েছি। আরও কয়েকটা বোরখা নিতে পারলে হতো। আমি আর কিনে দিব না বোরখা, নিজের টাকায় কিনে নে। উদ্যানের এহেন কথায় পেছনে ফিরে রাফসা অবাক হয়ে বলল, আপনি কিনে দিয়েছেন নাকি? ভাইয়া দিয়েছে সব। এগুলো আমি বিদেশ থেকে কুরিয়ার করে পাঠিয়েছিলাম। তোর 18টা
তম জন্মদিনে আসতে লেট হয়েছিল, তাই তো বার্থডে এতদিন পর রিশান এগুলো দিয়েছিল। উদ্যানের কথা অবাক হয়ে তাকিয়ে রইল রাফসা। এসব উদ্যানের দেওয়া কোনো আন্দাজই করতে পারেনি। আলমারির দিকে তাকিয়ে ভুলে গেল উদ্যানের কথা। আলমারিটা বন্ধ করে আফসোস করে বলল, ইস, আমার যদি অনেকগুলো বোরখা থাকতো। আমার স্বপ্ন চারদিকে বোরখা থাকবে, আলমারি ওয়ার্ড্রপ বোরখা ভর্তি থাকবে। উদ্যান রাফসা কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো কেমন করে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কতটা বোরখা আপনার আলমারি ওয়ার্ড্রপ ফিল আপ হবে? এই যে হবে 100 বোরখা। উদ্যান কিছু একটা ভেবে আচমকা বলে উঠল, আমি নিয়ে দিব বোরখা, কিন্তু একটা শর্ত আছে। উদ্যানের এহেন কথায় পেছনে ফিরে রাফসা বোঝার চেষ্টা করছে কি বলছে এই লোক। রাফসার দৃষ্টি দেখে উদ্যান পুনরায় বলল, 100টা বোরখা আমি নিয়ে দিব, বিনিময়ে কিছু চাই, রাজি হলে ডিল ফাইনাল। রাফসা ভ্রু কুঁচকে শুধায়, ফাজলামো করেন আমার সাথে? নিজেকে উপন্যাসের নায়ক মনে করেন? আমি বলাতে 100টা বোরখা এনে দিবেন? এসব উপন্যাসে হয়, বাস্তবে নয়। বাস্তবে হয় হাজারে একজন, অ্যান্ড সে একজনটা আমি হতে চাইছি। ডাক্তারের কি টাকার অভাব? একজন রুগী এলেই কমে 5,000 টাকা আর্ন হয়, সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনার লাভ কি? লাভ অবশ্যই আছে। উদ্যান রদ ফরাজি লাভ ছাড়া কাজ করে না কখনো। অ্যান্ড উপন্যাসের কোনো নায়কের সঙ্গে আমাকে জড়াবি না, আমি শুধুই আমি। রাফসা নাক মুখ কুঁচকে বলল, ঢং দেখলে গা জ্বলে। ওকে, রেডি হয়ে নে, আজ এত শপিং করে দিব তোর সব ধারণা ভেঙে যাবে। অ্যান্ড আমি হিরো নই জান, আই অ্যাম ভিলেন। আজ এ পর্যন্তই বন্ধুরা আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মূল্যবান মতামত পাওয়ার জন্য অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন।